বেঁচে থাকো বাংলা সিনেমা। প্রত্যেকেই আমরা কখনো না কখনো কথা বলে থাকি যে আমরা যেহেতু বাঙালি, বাংলা সিনেমার পাশে আমাদের দাঁড়ানো উচিত। আর বাংলা সিনেমাকে সাপোর্ট করতে গিয়ে অনেক কুকথাও আমাদের শুনতে হয়, কারণ বাংলা সিনেমার মধ্যেই গলদ রয়েছে। বাংলা সিনেমার এই মুহূর্তে উচ্চ অলিন্দে যারা বসে আছেন, তাদের একচোখা মনোভাবের জন্য বারবার আমাদের লজ্জিত হতে হয়। আর সেটাই গোড়ায় গলদ। কিভাবে কখন যে কি হচ্ছে সেটা বোঝা প্রত্যেকের পক্ষে খুবই অসুবিধাজনক। কখনো পরমব্রত অনির্বাণের মতন শিল্পীরা একঘরে হয়ে যাচ্ছেন, আবার কখনো কোনো একজন পরিচালকের সিনেমা শুটিং চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। কখনো ফেডারেশন, কখনো গিল্ড, এইসব মুখরোচক নামগুলো শুনতে শুনতে আমরা প্রত্যেক বছরই থমকে থমকে উঠি। যেমন ঘুমের মধ্যে আচমকা ঘুম ভেঙে যায়, একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, সেইভাবেই কখনো ছোট পর্দার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আবার কখনো সোজাসুজি বড় পর্দার কাজ। এবার এই সব টালমাটাল চলতে চলতে একটা অদ্ভুত দৃশ্য আমাদের বাঙালির বিনোদন জগতে এসে পড়ল। সেটা হচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এটি একটা সিনেমা যেটা গত 14ই নভেম্বর আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে এসে পৌঁছাবে বলে আমরা খুব উৎসাহী ছিলাম। জয়ব্রত দাস তারই লেখা এবং পরিচালনায় এই সিনেমাখানি আসতে চলেছে। তবে এই সিনেমাখানির পেছনের ইতিহাস অনেকেই জেনে গেছেন। বিগত 4-5 বছর ধরে প্রতিদিনের একটু একটু করে নিজেদের রক্ত ক্ষয় করে এই সিনেমাখানি তৈরি হয়েছে। একেবারে প্রারম্ভিক পর্যায়ের কথা যদি বলি, SRFTI এর বেশ কিছু গুণী ছাত্রছাত্রীরা একত্র হয়ে একটা ভালো সিনেমা দর্শকদের সামনে তুলে ধরবেন বলে সপ্রচেষ্ট হয়েছিলেন। আর সেখানেই আবারও গোড়ায় গলদ, কারণ যেসব কলাকুশলীদের ব্যবহার করা হয়েছে সবাই ওই ছাত্র বা ছাত্রী বা SRFTI এর সঙ্গে জড়িত। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই ভিডিও করার প্রয়োজন হলো? সেটা হচ্ছে, গত 14ই নভেম্বর এই সিনেমাটি আসার কথা থাকলেও সেন্সর বোর্ড থেকে অনেকগুলো কাটা ছেঁড়ার পরে এই সিনেমাটা সার্টিফিকেট পেলেও এই সিনেমাটি আমাদের কাছে এসে পৌঁছালো না। বুঝতে চাইছিলাম জল কতটা দূর অবধি গড়াতে পারে। যারা নূতনভাবে পরিচালনা করতে চান, কাজ করতে চান, এই ইন্ডাস্ট্রি বুঝি তাদেরকে সেইভাবে সুযোগ করে দেবে না। আর সেটাই সত্যি হয় বারংবার। আমরা প্রত্যেকেই দেখেছি যারা স্বাধীনভাবে নূতন করে কাজে নামতে চান, পরিচালনার দায়িত্ব ঘাড়ে তুলে নেন, একটা ভালো সিনেমা তৈরি করতে চান, তাদের পাশে কোনো রথী মহারথী এসে দাঁড়াতেই চান না। তাদের অসুবিধার কথা জানা তো অনেক দূরের প্রশ্ন। এরপরেও তাদের কিভাবে বাঁশ দেওয়া যায় সেই বিষয়টা বেশি করে গুরুত্ব পায়। এখানে ভুল কোথায় হলো? ভুল তো হয়েছে, কলাকুশলীরা ফেডারেশনের তরফ থেকে যায়নি, ওই ছাত্রছাত্রীরা নিজেরাই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাহলে ক্যামেরাম্যান বা অন্যান্য যে প্রয়োজনীয় মানুষগুলোকে এই কাজে লাগে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে ওই ছাত্রছাত্রীরাই এগিয়ে এসে কাজটি ভালো করে করার সুযোগ তৈরি করে নিয়েছেন। আর এখানেই একটা সমস্যা তৈরি হলো। তবে সমস্যা বলতে আমার ধারণা এখানেই সীমিত নয়, সমস্যা রয়েছে। বিগত কয়েকদিন আগে দ্য বেঙ্গল ফাইলস, সেখানে সৌরভ দাস অভিনয় করেছিলেন। আর ওই বেঙ্গল ফাইলস এই পশ্চিমবাংলায় রিলিজ করতে দেওয়া হয়নি। ওই গন্ধটা কিন্তু রয়েই গেছিল। এখানে আরও একজন মানুষ জড়িত রয়েছেন, এই সিনেমায় অভিনয় করেছেন, তার নাম রুদ্রনীল ঘোষ। তার তো ফাইল আবার অন্যদিকে খোলা। তারপরেও এই সিনেমা যে আমাদের কাছে এসে পৌঁছাতে পারে এই আশা করাটাই আমাদের বৃথা হয়েছে। এই সিনেমার টিজার ট্রেলার যখন এসে পৌঁছায়, প্রত্যেকটি বাঙালি যারা এই টিজার ট্রেলার দেখে ফেলেছে তারা খুব আশাবাদী হয়েছিলেন। এরকম র সিনেমা বহুদিন বাংলায় হয়নি, বলতে গেলে কোনো দিন হয়েছে বলে তার প্রমাণ খুঁজে পেতে একটু সময় লাগবে। সিনেমার মধ্যে সবটুকু আছে, অসাধারণ অভিনয়, দারুণ ক্যামেরার কাজ, মোটামুটি অল্প ব্যয় এই ধরনের একটা থ্রিলার সিনেমায় যেসব রসদ বা গুণাগুণ থাকা দরকার সবটুকুই ছিল বলে
আমরা দেখতে পেয়েছিলাম। তবে সবাই আশাবাদী হলেও প্রত্যেকটা হল শেষ সময়ে এসে বলে দেয়, না আমরা এই সিনেমা দেখাতে পারবো না, অসুবিধা আছে। 14 তারিখ ব্যারাকপুরের মাত্র একটি হল, আর 15 তারিখ থেকে দেখা গেল ব্যারাকপুর এবং বারাসাতের দুটি হলে কেবলমাত্র দুটি শো, মানে একটি করে শো দেওয়ার একটা ব্যবস্থা করা গেছে। যারা মেকার্স তারা শেষ মুহূর্তে ঠিক করলেন যে না, আমরা এইভাবে সিনেমাটা নিয়ে আসবো না, মাত্র দুটো শো দিয়ে আমাদের কিছুই হবে না, উল্টে লোকে বলবে সিনেমাটা রিলিজ হয়ে গেছে। আর রিলিজের পরে মাত্র দুটো শো দিয়ে তো আর এর পয়সা ওঠা তো দূরের কথা, মানুষের কাছে পৌঁছনোই সম্ভব হবে না। আর সেইভাবেই তারা বাধাপ্রাপ্ত হয়ে গেল, সিনেমাটি আমাদের কাছে এসে পৌঁছালো না। তবে সাধারণ মানুষের কাছে কি বার্তা বয়ে আনলো? বার্তা একটাই এলো, যে বা যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায় তাদের পয়সা থাকুক চাই না থাকুক, কোনোভাবেই তাদের কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। এই সিনেমাটির মধ্যে রুদ্রনীল ঘোষ এবং সৌরভ দাস ছাড়াও অনেক নামি দামি অভিনেত্রী অভিনেতারা রয়েছেন। পাশাপাশি এই সিনেমাটি যখন জয়ব্রতরা শুরু করেছিলেন, একটা বাড়ি ভাড়া করেছিলেন, যে বাড়িটার মধ্যে নিজেরাই দেওয়ালে রং করেছেন, কোথায় একটু আলো লাগবে, কোথাও একটু দেওয়ালটা চটে গেছে, সেই জায়গাটা মেরামত করতে হবে, সেই সবটা ছাত্রছাত্রীরা নিজের হাতেই করেছেন। করে সেই বাড়িতেই তারা থাকতেন, যাতে যাতায়াতের খরচটুকুও তাদের বহন করতে না হয়। কেননা তারা বিগত কয়েক মাস ইনস্টিটিউশনের মায়নাটুকুও দিতে পারেননি। পারিশ্রমিক পাওয়া তো পরের কথা। এরপরেও ভালো ভালো শিল্পীদের নিয়ে এই সিনেমাটি করার তারা চেষ্টা দেখিয়েছেন এবং প্রত্যেকটি এই রকম গুণী শিল্পীরা তাদের পাশে দাঁড়িয়েছেন। এরকম হয়েছে কেউ কেউ তাদের এরকম কৃচ্ছ সাধন দেখে রাত্রিবেলা তাদের সঙ্গেই তাদের পাশে শুয়ে পড়েছেন। হ্যাঁ, তোদের সঙ্গে এইটুকু করলে যদি বাংলা সিনেমার ভালো হয় আমরা করতে রাজি। তারা প্রতিদিন রাতে ফিরে গিয়ে নিজেদের ঝা চকচকে বিলাসবহুল ফ্ল্যাটে ঘুমোতে চাননি। তাদের কষ্ট হয়েছে জয়ব্রত বা তাদের বন্ধু বান্ধবদের দেখে। তারা যেভাবে কাজটা করতে চাইছে তাদের পাশে দাঁড়ানো দরকার। খুব স্বল্প পারিশ্রমিকে শুনেছি এই কাজটিও করেছেন প্রত্যেকটি মানুষ। কিন্তু সব তো হলো, সিনেমা সেন্সর বোর্ড অবধিও গেল। একটা জিনিস বিবেচনা করে দেখুন তো, সেন্সর বোর্ডের যারা মাথায় বসে থাকেন তারাও কিন্তু গিল্ড, ফেডারেশন এইসব গালভরা নামগুলোর মধ্যেই জড়িয়ে থাকেন। তারা কি জানতেন না এই সিনেমার ক্যামেরা কোথা থেকে এসছে, এই সিনেমায় কারা কলাকুশলী হিসাবে কাজ করেছেন? তারা প্রত্যেকেই জানতেন। তখন কেন জানিয়ে দেননি এরা এইভাবে এই পরিস্থিতিতে কাজটা করেছে? গিল্ড, ফেডারেশন প্রত্যেকেই এগিয়ে আসুন, দেখুন এটা কিভাবে দর্শকের সামনে তুলে দেওয়া যায় কাজখানিকে। কিন্তু সেটা তো কেউ করেননি। একেবারে শেষ মুহূর্তে এসে বাধা। হ্যাঁ, এটা আমরা প্রত্যেকেই পারি, কেননা হিংসা আমাদের বাঙালির একেবারে চরিত্রের মধ্যেই গেঁথে গেছে। আর সেই কারণেই এই সিনেমাটি এসে পৌঁছালো না। হ্যাঁ, সিনেমাটির মধ্যে অনেক সাহসিকতার পরিচয় ছিল। এই ধরনের কাজ হয়তো খুব নামি দামি পরিচালকরাও করে থাকেন না। তাহলে কি এটাও আর একটা কারণ যে একটা নতুন পরিচালক এসে, যে এখনও ছাত্রাবস্থাতেই রয়েছেন, তিনি সমস্ত কিছু ক্রিমটা খেয়ে নিয়ে চলে যাবেন? হঠাৎ করে যদি এই সিনেমাটা হিট হয়ে যায়, আর আমি কেন, আমার মতন অনেকেই বলেছেন এই সিনেমাটা কিন্তু সুপারহিট হওয়ার খুব সম্ভাবনা আছে। স্বল্প ব্যয়ে একটা যদি চূড়ান্ত মাত্রার ব্যবসায়িক সফলতা পেয়ে যেত, তাহলে তো গালে চড় পড়ে যেত অনেক নামি দামি পরিচালক প্রযোজকদের। সেটাও কি একটা কারণ নয়? আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। আপনারা কমেন্ট সেকশনে লিখবেন তো যে আমি যে কথাগুলো বললাম তার সঙ্গে আপনাদের মতামত কতটা মিল খায়, আর যদি অমিলও হয় তাও লিখবেন। আর এতটাই বলে ভিডিওখানি শেষ করলাম। এই ভিডিওর ক্ষেত্রে আমি কোনো কিছু চাইছি না, শুধু এতটাই বলছি, বাংলা সিনেমার পাশে দাঁড়ানো এরপরেও কি সম্ভব? নমস্কার।